ওয়েল, তোমার আমার চেহারা দেখতে ভালো লাগছে না। বেশ, দেখো না। অফ করো ক্যামেরা। বাট লিসেন, তুমি ভীষণ খাপছাড়া গোছের একটা মেয়ে। তুমি সব ব্যাপার আমাকে জানানোর ব্যাপারে অমনোযোগী। ইচ্ছে করে এমন করো, তাই না? যাতে আমার হেল্প ছাড়া সব কিছু ম্যানেজ করতে পারো। এত পণ্ডিত হলে একা থাকতে। বিয়ে শাদী করেছো কেন? আমাকেই বা কে বলেছে ওই মেয়েকে বিয়ে করতে? না বলল, আপনার যদি বলা শেষ হয় তাহলে আমি একটা কথা বলতে পারি। বলো। আমার হাত খরচের টাকা দরকার। আমার কাছে টাকা থাকলে কাউকে দরকার নেই। একাই ডাক্তারের কাছে চলে যেতে পারবো। বাড়িতে যেতে আমার লজ্জা হয়। অ্যাকাউন্টে চলে যাবে কাল। থ্যাঙ্কস। ফোন কেটে দিল তাজদা সিদ্দিকী। সায়না মেসেজে লিখলো, এভাবে ফোন কেটে দিয়েছেন কেন? তোমার যা মনে হয়। আমার মনে হচ্ছে হাত খরচের টাকা বলছি বলে ফোন কেটে দিয়েছেন। ছোট লোকই চিন্তা ভাবনা। আমার যদি সাধ্য থাকতো তোমাকে ভুলে থাকার, আমি তাই করতাম। বিয়ে করে ফেসে গেলাম আমি। শালার। সানা ব্যঙ্গ করে লিখলো, বিয়ে করে ফেসে গেলাম শালার। রাজা তাকে বলো করে দিল। তাসনুবা বেবি পিঙ্ক কালারের একটা গাউন পরেছে। মন খারাপ। তাদের বকা খেয়ে এক পাশে চুপ করে বসে আছে। আর কত বকা খেতে হবে সে জানে না। না, এত বোকা একটা মেয়ে। ও ভুল করবে, বকা খেতে হবে তাকে। রাগে তার মাথা ব্যথা করছে। ভাইয়ের কথাগুলো তো শক্ত শক্ত। সে মাথা থেকে সরাতেই পারছে না। হঠাৎ সাবরিনাকে দেখতে পেল সে। ওরা সবাই এসেছে নাকি? সাবরিনা, আশরাফের কোলে তার বাচ্চা ছেলেটা। শাইলা বেগমকেও দেখা গেল। তাসনুবাকে দেখে সাবরিনা হাত নাড়ল। তাসনুবা, এদিকে এসো। তাসনুবা এগিয়ে গেল। আশা, বলো, নুভাও এসেছে? জি ভাইয়া। মুক্তা আমার ফ্রেন্ড। তাহলে তো ভালোই। সাবরিনার সাথে শায়নার ব্যাপারে কথা বলতে বলতে শাওনকে দেখল সে। শাওন এসে বলল, নুভা, তৌসিফ তিতলি আসেনি? জানি না আসবে কি না। শাওন অন্যদিকে চলে গেল। আম্মা, ভাবিকে নিয়ে চলে আসো। এখানে কনেপক্ষের লোকজন, ওইদিকে বড় পক্ষ। চলো। এই শাওন, এদিকে আয়। আনিসের কণ্ঠস্বর ভেসে এলো। সবাই তার কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। নেভি ব্লু কালারের চকচকে দামি শুটবুট তার পরনে। তাসনুবাকে দেখা মাত্রই বলল, একা এসেছো? তাসনুবাবুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে ছোট্ট করে বলল, হ্যাঁ, গোটা ফ্যামিলি নিয়ে হাজির হওয়া আমি পছন্দ করি না। আনিস আঙ্গুল দিয়ে দূরে তাক করলো। তাসনুবা তাদের আঙ্গুল অনুসরণ করে তাকাতেই দেখলো তিতলি মুরগি রোস্ট খাচ্ছে, তাকে দেখিয়ে দেখিয়ে। আর সেই তৌসিফ, শাওন, রায়হান, ঝিমলি। তাসনুবা অবাক। মুক্তার বোন শক্তি তিতলিকে আর মাংস তুলে দিচ্ছে। সে খুব খুশি হয়েছে। তাসনুবা আনিসের দিকে ফিরতেই আনিস চোখ সরিয়ে নিল। পেছন থেকে একজন মহিলা বলল, আনিস না? ঘাড় ফিরিয়ে তাকালো। আন্টি। মহিলার পাশে থাকা লোকটির সাথে হেসে হ্যান্ডশেক করে বুকে জড়ালো। মহিলা বলল, আনিসের প্রমোশন হয়েছে না? সায়েদা বেগম বলে উঠল, হ্যাঁ, প্রমোশন বেড়েছে কালকেই খবর পেল। এখনো কাউকে শোনায়নি। এখান থেকে গিয়ে সবাইকে শোনাবে। মেয়ে একটা পাশের বাড়িতে বিয়ে দিয়েছি, মিষ্টি পাঠাতে হবে, তাই শোনায়নি। আনিস মাকে সাবধান করার জন্য নানান ইঙ্গিত করছে, কিন্তু মা তার দিকে তাকাচ্ছেই না। থেকে আরেক বন্ধুর মা সায়েদা বেগমের উদ্দেশ্যে বলো, ছেলে প্রমোশন হয়েছে, এবার বউ ঘরে তুলুন। আর কত? সায়েদা বেগম হাসি মুখে বলল, ছেলেগুলো এ তো মানে ওটা। কতবার বললাম নিজে পছন্দ করে একটা বিয়ে কর। না, তার মেয়েদের সাথে কথা বলতেও নাকি লজ্জা করে। কখন আমি মেয়ে খুঁজবো আর তাকে বিয়ে করাবো? বড়টাকে কোনো মতে করালাম। এখন এইটার জন্য একটা ভালো মেয়ে নিয়ে আসতে পারলেই আছে। আনিস বলো, আম্মা চলো খাবে। আন্টি, আপনারা চলুন, এক টেবিলে বসিয়ে দিই। তাসনুবা সাবরিনাকে বলল, আপনার দেওর আজকে এইভাবে সেজেগুজে এসেছে কেন? তার কারণ বুঝলাম। সাবরিনা হেসে ফেলল। মজা করে বলল, আমার দেওর না সাজলেও চকচক করে। শোনো, ওই মেয়েদেরকে দেখছি, তোমার আনিস ভাইয়ের জন্য ভালো হবে না? দেখো দেখো। সাবরিনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তাসনুবা মেয়েটির দিকে তাকালো। একটা ব্লু সাদা রঙের সিলভার কামিজ পরেছে। মাঝে মাঝে সায়েদা বেগম, আশরাফ, আনিস যেখানে দাঁড়িয়েছিল সেখানে লাজুক ভঙ্গিতে তাকাচ্ছে। এটা ঠিকঠাক আছে। তাসনুবা বলো, আনিস ভাইয়ের করছি মেয়ে পছন্দ দেখছে? আচ্ছা আচ্ছা। থুপথুপড়ে বুড়োগুলোও কচি মেয়ে পছন্দ করে আজকাল। সেখানে আনিস ভাই
ইটস ওকেই। সাবরিনা বলল, না না একদম না। আনিস ডাকলো, ভাবি খেতে আসো, কথা পরে বলবে। তুমি খেয়েছো? নুবা নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমি? হ্যাঁ খেয়েছি। হ্যাঁ খেয়েছি। আমি বিয়ে বাড়িতে খেতে আসি না, ঘুরবো ফিরবো ছবি তুলবো। বেশ ভালো, আমরা সবাই খেতে এসেছি, ভাবিকে ছেড়ে দাও, খেয়ে আসুক। আমি ধরে রেখেছি? আশ্চর্য। সাবরিনা চলে গেল সাইদা বেগমের সাথে। আনিস খুঁজে খুঁজে দেখছে তার পরিচিত আর কে কে খেতে বসেনি। হাত তুলে আশরাফকে ডাকলো, ভাইয়া। আশরাফ তার দিকে তাকালো। বাবুকে কোলে নিতে হবে, তোর ভাবে খেয়ে উঠুক, আমি পরে খাবো। ওকে শাওনের কোলে দেব। খেতে বসে যাও তুমি, এখন আমাকে দাও। আশরাফ তার ছেলেকে আনিসের কোলে দিল। আনিস তাকে নিয়ে শাওনের দিকে চলে যাচ্ছিল। তখনই তাসনুভা তেতলির কাছে ছুটছিল। মুখোমুখি পরে যেতেই বলল, কংগ্রাচুলেশন। আনিস বলল, কিসের জন্য? এ কি, যেদিকে যাচ্ছি সেদিকে আপনার প্রমোশন আর প্রমোশন শুনতে পাচ্ছি। ও থ্যাঙ্কস। না খেলে ওদের সাথে বসে যাও। না আমি, রসিক শীতেও মরে ভাতেও মরে। হোয়াট? আনিস সোজা চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতে চেয়ারে বসে বসে মেয়েটাকে দেখছিল ঝিমলি আর সাবরিনা। তখনই তাসনুবা তিতলির হাত ধরে টেনে এনে নিয়ে যাচ্ছিল সাজঘরে। লিপস্টিক সরে গেছে, কি বাজে দেখাচ্ছে তিতলিকে। আগে সে তিতলিকে একটা চড় দেবে, কারণ তার পছন্দের ড্রেস না পরে ছোট ভাইয়ার পছন্দের ড্রেস, যেটা তাকে মানায়নি। দ্বিতীয়ত সে নাকি সান্নার জন্য টিস্যু পেপারে মুড়ে ফ্রাই চিকেন নিয়েছে ব্যাগের মধ্যে, তো লিপস্টিক দিয়েছে শেড না বুঝে। চতুর্থত সে বেশি করে ব্লাশন দেওয়ায় তাকে পুতুলের মতো দেখাচ্ছে। পঞ্চমত সে জুতা পরেছে যেটা ড্রেসের সাথে মানানসই নয়, তাই তিতলি একটা চট ডিজার্ভ করে। তাকে রেগে মেগে তিতলিকে নিয়ে যেতে দেখে ঝিমলি বলল, এই ননদিনী। তাসনুবা শুনতে পেল না, ঝিমলি আবারও ডাকলো, এই ননদিনী রায়বাঘানি। তাসনুবা থেমে ঘাড় ফিরিয়ে তাকালো। কি হয়েছে আপনার, এত রাগ কেন? এত রাগ দিয়ে আপনি যাবেন কার কাছে বলুন তো? কোথাও যাব না। সামলাবে কে? তাসনুবা থেমে গেল। সাবরিনা ঝিমলি দুজনে নিজেদের মধ্যে তার কথা বলতে বলতে হাসছে। তাসনুবা বলল, আমি নিজেকে সামলাতে জানি। ওরা আবারও হাসলো। আচ্ছা। তিতলিকে আস্তে করে মারিয়েন, বাচ্চা মেয়ে। তিতলি হঠাৎ করে বলল, আপু, ওই দেখো সায়নার মেজো ভাবি, সায়নার সাথেই পড়ে, ওটার সাথে আনিস ভাইয়ের বিয়ে হবে। ওহ ওহ, কতদিন পর বাড়িতে বিয়ে নামবে। তাসনুবা তার আঙ্গুল অনুসরণ করে তাকালো। ওই মেয়েটার আশেপাশে শাওন, আনিস, তৌচিব, আশরাফ, রাহান সবাই দাঁড়িয়ে কথাবার্তা বলছে। আরও একজন আছে সাথে, মেয়েটির ভাই হবে হয়তো। তিতলি বলো, হাত ছেড়ে দাও, আমাকে ওই মেয়েটার ছবি তুলতে হবে। এসে তাসনুবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটার পাশে। বিকেলের দিকে সায়নাকে আনব্লক করেছে তাজদার, সেদিকে কোনো মেসেজ দেয়নি। সায়না শুধু খেয়াল করলো তাকে আনব্লক করেছে, সাথে সাথে সেও এদিক থেকে তাজদারকে ব্লক করে দিল। শোধবোধ হওয়া দরকার। তিতলি বিয়ে খেয়ে এসে ঠুসে ঠুসে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। কোথাও গেলে সেখান থেকে আসার পর তাকে ঘুমাতে হয়। ঘুম ভাঙল নিজের ফোনে রিংটনের শব্দে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো সে। কানে দিতেই তাজদারের গলা শুনে লাফিয়ে উঠল। তিতলি? জি ভাইয়া। সায়না ফোনটা নিয়ে ভাইয়ার নাম্বারটা সব জায়গা থেকে আনব্লক করো। তিতলি শুরুতে কিছু বুঝতে পারল না, মানে কে কাকে ব্লক করেছে। তাজদার বলল, শুনতে পেয়েছ? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। কোথাও যেতে হলো না, ওয়ার্ড্রোবের উপরেই সায়নার ফোনটা পাওয়া গেল, কিন্তু লক খোলার পাসওয়ার্ড জানা নেই। অজ্ঞাত ফোনটা নিয়ে সায়নার কাছে ছুটতে হলো। লন্ডনের ক্যানারি ওরাফের 33 তলা একটা আধুনিক টাওয়ারে তাজদারের অফিস। এখন সেখানে স্থায়ী সময় দুপুর 1টা। দিনের আলো ঝলমলে হলেও বিশাল কাছের জানালা দিয়ে দেখা যাচ্ছে ঘন সাদা মেঘের দ্রুত আনাগোনা। তাজদার 33 তলায় ক্যান্টিনের একটি কোণে লম্বা গ্রানাইট কাউন্টারের পাশে একা বসে আছে। তার সামনে প্লেটে রাখা কারি উইথ গার্গিল নাক, নান, সুচি রোলস, চিকেন টিক্কা কাবাব, ফ্রেশ অরেঞ্জ জুস। বাম দিকে ল্যাপটপটা খোলা, যদিও তার মনোযোগ এখন ফোনে। সে আরাম করে হেলান দিয়ে বসলো। ধূসর রঙের পিস সুইটি তার সুঠাম শরীরে নিখুঁতভাবে মানিয়েছে। সাদা স্পম শার্টের উপর গাঢ় নেভি ব্লু টাইটা আলতো করে বাঁধা।
বুকের পকেটে সামান্য উকি দিচ্ছে একই রঙের পকেট স্কোয়ার। সে ফোনটা হাতে নিয়ে বসে রইল, কপালটা বরাবরের মতো কুঁচকে আছে। সায়না বাড়ির পেছনে বেরিয়েছে একটু হাঁটতে। ঘরে ভালো লাগছিল না। সন্ধ্যা 7টা। তার দাদিমা এসেছে তাকে দেখে। দাদিমার সাথে কথাবার্তা বলছিল সে। দাদিমা মজা করছে তার সাথে তাজদারের ব্যাপার নিয়ে। ঠিক তখনই তিতলি গেল তার কাছে, বলল, সায়না পাসওয়ার্ডটা বলো। সায়না তার দিকে ফিরল, অবাক হলো, কেন? আরে বলো না, কত? সায়না পাসওয়ার্ড বলো। তিতলি লক খুলে তাজদারকে সব জায়গা থেকে আনব্লক করে সায়নাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। আনব্লক করার সাথে সাথে কল ভেসে এলো তাজদার দিকে। সায়না সময় রেখে নিল, এখন তো অফিসে থাকার কথা, ফোন দিচ্ছে কেন? সে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। কল কেটে গেল, আবারও কল এলো। দাদিমা বলল, বউ পাগল স্বামী নাকি? সায়না বলল, ধর ধর ফোন ধর। সায়না ফোন রিসিভ করে দাদিমাকে ধরিয়ে দিল। সাথে সাথে তাজদার সেদিকে গমগমে গলায় বলল, সায়না লাঞ্চ টাইমে ফোন দিয়েছি, খবরদার আর ব্লক করবে না, যথেষ্ট শোধ নিয়েছ। আমি অফিস থেকে ফিরে কল করেছি, সাথে সাথে যেন পাই। দাদিমা তার কথাগুলো বুঝলেন না, ধীরে ধীরে ডাকলেন, না জামাই। তাজদার সিদ্দিকী একটু চুপ থেকে ডেকে উঠল, দাদু। দাদিমা হাসলেন, হ্যাঁ। তাজদার সালাম দিয়ে এসে বলল, সায়না কোথায়? দাদিমা সালাম নিয়ে বললেন, আছে পুকুর ঘাটে। কেমন আছেন আপনি? আছি ভালো, মাঝে মধ্যে ফোন টোন দিও না জামাই, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। হ্যাঁ দেব, এখন প্রচুর ব্যস্ততা যাচ্ছে তাই সময় হয়ে উঠছে না, সময় করে দেব। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। শানুর নে কথা বল। শায়না এগিয়ে এলো, ফোনটা দাদির হাত থেকে নিয়ে কানে চাপা দিল। একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। তীক্ষ্ণ স্বরে বলো, বিজি টাইমে কল কেন? শায়নার দিক থেকে আর কিছু বলার আগেই তাজদার শান্ত ধীর স্বরে উত্তর দিল, একটা মানুষ আমাকে বলক দিয়ে রেখেছে তাই। পেইনফুল। শায়না চুপ করে রইল, শোধবোধ হয়ে গেছে, নাকি আরও রাখা উচিত? তাজদার শান্তভাবে মাংসের একটা ছোট টুকরো মুখে তুলে নিল, গলার স্বর সামান্য নরম করলো, আমি অফিস থেকে ফিরে কল দেব, সাথে সাথে যেন পাই। জরুরি কথা আছে। তুমি বাইরে কি করছো এই ঠান্ডার মধ্যে? ঘুরছি, সবাই বলে আমি নাকি হাঁটাচলা করি না, তাই হাঁটতে বেরিয়েছি। আপনার খাওয়া শেষ? খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ব্লক করুন। তাজদার বলো, আমি কিন্তু। শায়না তার কথা কেড়ে নিয়ে বলো, মস্করা বোঝেন না যখন তখন করতে যান কেন? আমার সাথে আর কখনো মস্করা করবেন না। আপনি করতে পারেন, কিন্তু আমি করলেই রেগে যান। আমি আজকের পর থেকে আর আপনার সাথে জীবনেও মস্করা করব না। এই কথাটা মনে হলো সে অভিমান করেছে বলেছে। অত্যন্ত তাজদারের কানে এমন শোনালো। ব্লক দেওয়া অবশ্যই ভুল হয়েছে, কিন্তু এই মেয়ে কখনো তার শূন্যতা অনুভব করেছে কিনা সেটা হয়তো কখনই তার পক্ষে জানা সম্ভব হবে না। শায়না মমতাজ নিজেকে তার সামনে কখনই খোলা খাতার মতো মেলে ধরবে না। সুখী দম্পতির চাদরে ঢাকা এই নীরব বিক্ষোভের সংসার আর কতদিন চালাবে জানা নেই। তাজা সেদিকে এবার ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে। তার এত আগ্রহ সত্যিই কমানো দরকার। এক পাখি ভালোবাসা বোঝা আর কতক্ষণ বহন করা যায়। শায়নার চোখ খোলা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে সাজগোজ করছে। রাতে স্কিন কেয়ারের করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, এখন হাতে চুড়ি পরছে। সাজগোজ করলে তার মন ভালো হয়ে যায়, বোরিংনেস কমে। তাজদা সিদ্দিকী এক্ষুনি কল দেবে, সহজে ছাড়বেই না। 1.5-2 ঘন্টা এসেই কথা বলতেই থাকবে। অবশ্য আজকে অন্য কাজও ছিল, তাই এখনও ফোন করে কিছু জানায়নি। তিতলি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে এক চোখে খুলে শায়নাকে দেখছে। শায়না সেটা খেয়াল করলো, বলল, বাদরামি, ওঠো, সাজিয়ে দিই, ঘুমের ভান করে লাভ নেই। তিতলি ফিক করে হাসলো, লাজুক ভঙ্গিতে বলল, ভাইয়া ফোন করবে তাই সাজছ? শায়না কপাল কুঁচকে ফেলল। তিতলি হাসছে, এত জোরে হাসছে যে শব্দ হচ্ছে না, কিন্তু পালঙ্ক কাঁপছে। শায়না তার হাসি দেখে নিজেও হাসতে লাগলো। পাজি মেয়ে কোথাকার, তোমার ভাইয়াকে বলে দেব কথাটা। তিতলি কানে ধরলো, না ভাই, আমার একটা মান সম্মান আছে।
সায়না হাসতে হাসতে বলল, তোমার মান সম্মান আমি বের করাচ্ছি। তিতলি প্রসঙ্গ পাল্টে বলল, এদিকে এসো, তোমাকে আরো সুন্দর করে সাজিয়ে দিই, কাজল দাও। না, রাতে কাজল পরতে ভালো লাগে না। আরে দাও। তিতলি তাকে জোর করলো। সায়না তার কথা রাখতে খুব সুন্দর করে চোখের কাজল পরলো, ঠোঁটের লিপস্টিক একটু গাঢ় করলো, দুল পরলো, চুলগুলো মাঝখানে সিঁথি করে আয়না নিজেকে কয়েকবার দেখলো। তিতলি বলল, নায়িকা নায়িকা লাগছে। ও বাল্লে বাল্লে। নাচতে নাচতে ধপ করে শুয়ে পড়ে সে কম্বল টেনে নিল মাথার উপর। সায়না বলল, ঘুমাও। কান খাড়া করে আমাদের কথা শুনলে সোজা ঘরের বাইরে। তিতলি কম্বল ফেলে দিয়ে বলল, একটু শুনলে কি হবে? সায়না ঠোঁট লুটে বলল, সমস্যা নেই, তোমার ভাইয়া আর আমার কথাগুলো দেশবাসী শোনার মতো। তাজদা সেদিকে রান্নাঘরের গ্রানাইট কাউন্টারের উপর ঝুঁকে মনোযোগ দিয়ে লাল ক্যাপসিকাম কাটছে। তার মনোযোগ দেখে মনে হচ্ছে প্রতিটি ফালি একই মাপের হতে হবে, নইলে বিরাট সমস্যা হয়ে যাবে। আকাশ আজ মস্ত বড় একটা চাঁদ। চাঁদের আলো বড় জানালা দিয়ে এসে পড়েছে কিচেন জুড়ে। তারপরে হালকা গ্রে রঙের শার্টের হাতা ভাঁজ কুইন পর্যন্ত তোলা, ভিজে চুলে কিছু গোছা কপালে এসে পড়েছে। গোসল করার ঠিক পরের এই এলিমেলি রূপে তাকে বড় নিষ্পাপ দেখায়। ভিডিও কলে সানা হাসতে তাকে দেখে। তার এত সিরিয়াস চেঞ্জ দেখে মনে হচ্ছে ক্যাপসিকামের নিউরো সার্জারি করছে। তাজা ক্যাপসিকামটা কাটা শেষ করে নাইফটি শব্দপণে নামিয়ে রেখে ফোনের স্ক্রিনে তাকালো। তার চেহারা ক্লান্ত, কিন্তু হাসি মুখে একটা রেখা ফুটে উঠল সানাকে দেখা মাত্র। হ্যালো। সায়নার চোখ দুটো দেখা যাচ্ছে, মুখের সামনে ওড়না দিয়ে চেপে ধরে রেখেছে। সায়না নাইফটা তুলে সরু চোখে তার দিকে তাকিয়ে বলল, কাজল, হঠাৎ এত সাজগোজ? সায়না তিতলির দিকে তাকালো। তিতলি কম্বল দিয়ে মুখ ঢেকে বলো, আমি শুনতে পাইনি। সায়না ক্যামেরার দিকে তাকিয়ে বলো, উফ, মুখ থেকে ওড়না সরাও স্টুপিড। সায়না সরালো না, তার অসম্ভব লজ্জা লাগছে। তিতলি তাকে চিমটি দিয়ে ফিসফিস করে বলো, আই লাভ ইউ বলো। গাধা, তুমি তো আন্ডোমাটি কেন? বলো, ভাইয়া খুশি হয়ে যাবে। চিমটি দেওয়ায় সায়না নিজের বাহু চেপে ধরল, মুখ থেকে হাতটা সরে গেল। তিতলিকে বলল, দাঁড়াও, তোমাকে আমি দেখে নিচ্ছি। তাজদা সেদিকে সেই ফাঁকে তাকে দেখে ফেলল। সায়নার সাথে সাথে মুখ ঢেকে বলল, জানেন তিতলি আজকে কী করেছে? তাজদা সেদিকে কিচেনে ব্যস্ত, কাজের ফাঁকে বলল, কি? আজও ক্লাব থেকে একটা ফ্রাইড চিকেন নিয়ে এসেছে আমার জন্য। লাকি ও। ইয়েস, আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি অবশ্যই লাকি। আমার ননদিনী সবচেয়ে ভালো। তিতলি ফিসফিস করে বলো, তুমি খুব বেরসিক সায়না, যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। আই মিস ইউ অত্যন্ত বলো, ভাইয়া খুব খুশি হবে। কচু, আমাকে পচাবে। আমার বরকে তুমি আমার সাথে বেশি চেনো না। তিতলি টেনে টেনে বলো, আমার বর। সায়না তাকে জোরে একটা চিমটি দিল। তিতলি হিসিয়ে বলো, ভাই, তাজদার দেখতে দেখেন আপনার বউ আমাকে কি পরিমাণ অত্যাচার করতেছে। ভাই, আপনি এর বিচার করেন। করেন ভাই, করেন। সায়না তার কথা শুনে না এসে পারল না। খিদে লেগেছে। তাজা তাই এখন খাওয়ার জন্য স্প্যানিশ অমলেটের জন্য কাস্ট আয়রন ভারী প্যানটি হবের সামনে ডান দিকে মাঝারি আকারে বর্নারে বসালো। নখ ঘুরিয়ে বানানোটি চালু করলো, সাথে সাথে পরিষ্কার নীল ফ্লেমে জ্বলে উঠল। কাছের সারফেসে প্রতিফলিত হচ্ছে সেই আগুন। প্যানটি গরম হতেই তাতে পরিমাণ মতো অলিভ অয়েল ঢেলে তেলটি পুরো প্যানে গড়িয়ে নিল সে। তারপর প্রয়োজনীয় সরঞ্জাম ঢেলে দিয়ে হাতটা মুছে ক্যামেরাটার দিকে তাকালো। সে ক্যামেরা দিকে তাকিয়ে সেটা সায়না খেয়াল করলো একটু পর, আর তখনই মুখের সামনে কম্বলটা তুলে দিল। তাজদার ওপাশে শব্দ করে হেসে উঠে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল। সায়না মুখ লুকিয়ে লিপস্টিক একটু একটু করে মুছে নিতে লাগলো পরনের ওড়নাটা দিয়ে। তিতলি ঘুমিয়ে পড়েছে। সায়নার বিশ্বাস হলো না যদিও, কিন্তু সে কয়েকবার শ্বশুরে দিল। তিতলির পেটে হাত দিতেই সে লাফিয়ে ওঠে শ্বশুরে সইতে না পেরে, কিন্তু এবার নড়াচড়া নেই দেখে সায়না নিশ্চিত হলো সে ঘুমিয়ে পড়েছে। তাজদার অমলেটটা নামিয়ে চামচ দিয়ে কেটে মুখে পড়ল, আরেক টুকরো সায়নার দিকে বাড়িয়ে দিল। সায়না বলো, লোভ দেখিয়ে লাভ নেই। টুকরোটি মুখে পুরে তাজদার বলল, আমাকে লোভ দেখিয়ে লাভ নেই। সায়নার সাথে সাথে তার ইঙ্গিত বুঝে নিয়ে হাঁটুতে মাথা গুঁজে বলল, ধুত্তিরি। তিতলির দিকে একবার তাকালো সে।
শুনতে পেল কি না, তাজা সেদিকে হাসির শব্দ ভেসে আসছে। ডিনারে যেন রান্নাবান্না শেষ করতে করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল। শায়না জীবনও আসছে, সে শুয়ে পড়ল। তাজদার খেতে বসেছে তখন। শায়নার চোখ বন্ধ। তাজদার কথা বলে চোখ মেলেছে। তার পেটে হঠাৎ ব্যথা লাগছে। ইদানিং এমনটা হচ্ছে। মাঝরাত থেকে ব্যথাটা শুরু হয়, অনেকক্ষণ ব্যথাটা স্থায়ী হয়, তারপর ধীরে ধীরে কমে আসে। তাজদার খাওয়া দাওয়া সেরে নিজের রুমের কিছু কাজ শেষ করলো। তারপর এক কাপ কফি নিয়ে সামনে ল্যাপটপ নিয়ে বসলো। ক্যামেরা দিকে তাকালো। শায়না কপাল কুঁচকে শুয়ে আছে। সে গলা ঝেড়ে কেশে বলল, হ্যালো। ঘুম? শায়না চোখ মেলো, ধীরে ধীরে উঠে বসলো। ব্যথাটা অসহ্য লাগছে। তাজদার বলল, এখনো বেবি আসেনি, তার মধ্যে তোমার এই অবস্থা হয়ে গেছে। ও আসার পর তোমাকে আমি আর খুঁজেই পাবো না। কোনো সমস্যা হচ্ছে? শায়না মুখ ফিরিয়ে নিল, বলল, আর 10 বছর আমি বাচ্চা কাচ্চার নাম নেব না, এবার যদি বেঁচে ফিরি। তাজদা সেদিকে মাথা দুলিয়ে বলল, আচ্ছা, আমি দেশে ফিরি, তখন দেখা যাবে। শায়না তার কথার ইঙ্গিত বুঝে ক্যামেরা দিকে অবাক চোখে তাকালো। হা করে রইল কিছুক্ষণ। তাজদার কফির মগে চুমুক দিয়ে হাসিটা আড়াল করে রাখলো। শায়না বিড়বিড় করছে। তাজা নিশ্চিত সে নির্ঘাত টাটগাঁয়ের বিখ্যাত গাড়িটা দিয়ে বসে এসে এতক্ষণ। শায়না একটু রাগী ভঙ্গিতে বলল, আপনার দেশে আসার কোনো দরকার নেই। আসবো না? আসবো না, তুমি রিল্যাক্সে থাকো। পরিস্থিতি গুমোট হয়ে আসছে দেখে শায়না বলল, আপনি ঘুমাবেন কখন? কফি নিয়েছেন কেন? কফি খেলে আর ঘুম হবে? আজব, আমি এমনিতেই ঘুম কম হয়। কেন? আবার কেন? পাশে বউ নেই তাই? আমি তাকে খুব বাজেভাবে মিস করছি। কি বোকা বোকা কথা বলছি না? হা হা। সহজ সরল নিষ্পাপ স্বীকারোক্তি। সায়না চুপ হয়ে গেল। তাজদা সেদিকে কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে বলল, ঘুমাও। সায়না বলল, ওকে, তবে একটা কথা শুনুন। তাজদার কফির মগে চুমুক দিতে দিতে তার দিকে তাকালো এবং শুনল। সায়না অকপটে বলল, সেও আপনাকে মিসটিস করে। শুভরাত্রি। সায়না আজ দেরি করে ঘুম থেকে উঠল। বিয়ের পর থেকে তার মধ্যে চরম অলস্য চলে এসেছে। সব নিয়মের হেরফের। গত শীতেও সে দাদিমার সাথে সকাল সকাল উঠে নামাজ কালাম কোরআন পড়তো, ঘরের কাজবাজ করতো, দুপুরে বিলে গিয়ে গরম রোদে গায়ে মাখাতো, বেড়াতে যেত, এক গাদা বাচ্চা কাচ্চা পড়াতো, সবার সাথে চিল্লাপালা হইচই। রোজ এক একটা ইউনিক রান্না করে ভাইয়ের মুখ থেকে প্রশংসা আশায় হাঁ করে বসে থাকতো। সবাই খেয়ে প্রশংসা করলে তার আনন্দ দেখে কে? গত বছর শীত সে মাঝখানে বেরিয়েছে। আপাদের শ্বশুরবাড়ি, মামার বাড়ি, খালাদের বাসায়, ফুপুদের বাসায়। বিয়ে হয়ে যাবে তাই হয়তো সবার বাড়িতে গিয়ে দেখে এসেছিল। জানে না আর কখনো ওভাবে বেড়ানো হবে না। সবাই তখন বলাবলি করছিল, বিয়ে হয়ে গেলে আর আসতে পারবে না। ঘর সংসার সামনে মেয়েরা আর কোথাও বেরোতে যাওয়ার কথা ভাবতেও পারে না। গত বছর এই দিনেও সে খুব ছটপটে উচ্ছ্বাসিত ছিল। অথচ একটা বছরের ব্যবধানে কী থেকে কী হয়ে গেল। এমন না যে বিয়েটা সে এসবের পেছনে দায়ী করে। বিয়ের মতো এমন একটা পবিত্র সম্পর্ক কখনো তার এই অবসাদের অনুভূতিহীনতার কারণ তা সে চাইছে না। কিন্তু সে এতদিন একটা কথা উপলব্ধি করেছে, বিয়ের পর সে তার জীবনটাকে আগের মতো দেখছে না। তার উপর যা চাপিয়ে দেওয়া হয়েছে তা সে অনায়াসে গ্রহণ করার পর তার জীবনটা পাল্টে গেছে। তার মধ্যে থেকে আত্মবিশ্বাস চলে গেছে। নিজেকে নিয়ে সে ভাবছে না, অন্যরা কি ভাবছে কি বলছে সেদিকে তার ফোকাস চলে গেছে। নিজেকে সে সময় দিচ্ছে না। নিজের প্রতি তার ভালো লাগা ভালোবাসা কমে গেছে। এখন জীবনে তো সে চায়নি। সে সবসময় জীবনটাকে উপভোগ করতে চেয়েছে, মন খুলে হাসতে চেয়েছে, প্রাণ খুলে বাঁচতে চেয়েছে। কিন্তু এখন নিজেকে এত অসহায়, দুর্বল আর আত্মবিশ্বাসের অভাব বলে মনে হচ্ছে কেন? বিরাস করতে করতে সে এই সব ভাবতে লাগলো। কয়েকদিন ধরে এইসব ভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার এখন কিসের অভাব? যখন থেকে বুক এসেছে তখন থেকে সে চেয়েছিল পড়াশোনা শেষ করে কিছু একটা করতে যাবে। কখনো কারো ডিপেন্ডেন্ট হতে হয় না। তারপর বিয়ে শাদী যা হবার হবে। তার মতো মনের মতো মানুষকে সে বিয়ে করবে। কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গেল।
বিয়ের আগে সে যথেষ্ট শক্তপোক্ত ছিল, এখন ততটাই নড়বড়ে। শুধু তালজা সিদ্দিকীর উপর নির্ভর হওয়ার জন্য, নাকি বিয়ের আগে উপার্জন করে সে হাত খরচের টাকা সে পেত, সেই সব এখন পায় না বলে? নিজের পয়সায় কিছু করতে পারছে না বলে এমন হচ্ছে? এমন তো নয় যে সে নিজের পয়সায় খেতে পারতো। টিউশনি করে যা পেত তা দিয়ে নিজের শখ পূরণ করত, পরিবারের পেছনে খরচ করত। এটা কিছুতেই মূল কারণ হতে পারে না। আত্মবিশ্বাসের ঘাটতিটা ঠিক কী কারণে? কেন সে সব কিছু আগের মতো ভাবতে পারছে না? স্বামীর টাকা নিজের পেছনে খরচ করতে পারাটাও আল্লাহর একটা রহমত যা সে পেয়েছে, কিন্তু তার অসন্তুষ্টটা ঠিক কোন জায়গায় সে এখন অবধি বুঝে উঠতে পারছে না। সে মোটেও চাইছে না বিয়েকে দায়ী করতে। অতীত সব সময় ঝামেলা বাড়ায়, অশান্তি টেনে আনে। সে এখন যা আছে সবটা নিয়ে বাঁচতে চায়। জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। সে নিজের উপর বিরক্ত, অথচ বিয়ের আগে সে আয়নায় নিজেকে দেখার পর নিজেই খুশি হয়ে যেত, বুকটা ভরে উঠত। আর এখন আয়নায় তাকাতে ইচ্ছেই করে না। জোর করে হাসি টানতে হয় ঠোঁটের কোণায়। এভাবে তো সে বাঁচতে চায়নি। বিরাস করে মুখ হাত ধুয়ে নিল সে। বাড়িতে বোয়া রাখা হয়েছে কাটাকুটি, ঘরদোর মোছা, থালা বাসন ধোয়া আর কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। তাদের পাশের এলাকার বাড়ি থেকে এসেছেন উনি। মুখলাসের মা ডাকে সবাই। স্বামী বিয়োগের পর ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ে করে ফেলল। ছেলের বউরা ওনাকে আর ঘরে রাখেন না। তার অবশ্য অপ্রয়োজনীয় কথা বলার রোগ আছে। তাসনুবা দু চোখে সহ্য করতে পারে না। বেশি কথা বলা মহিলা তার পছন্দ না। তার উপর যদি এমন হয় কথা পেঁচানো মহিলা। ওর জন্য বাড়িতে বুয়া রাখা যায় না। কিছুদিন যেতে না যেতেই সে চরম বিরক্ত হয়ে পড়ে তাদের উপর। বুয়া থাকবে বুয়ার মতো, বাড়ির ব্যক্তিগত ব্যাপারে কেন না গলাবে? এই বাড়ির কথা কেন বাইরে গিয়ে বলবে? সে এইসব কাজকে ছোটলোকি কাজকাম বলে। আগে তাদের এইসব কাজের লোক সহ্য করতো না। তাদের বাড়িতে অন্য মানুষজন ঘুরে বেড়াবে এইসব তার একদমই পছন্দ ছিল না। তাই রসনারা থালা বাসন মাজা আর কাপড় চোপড় ধোয়ার জন্য বুয়া রাখতো। তাদের এটা শর্ত দিয়ে যে রান্নাঘরের মধ্যে যেন তারা সীমাবদ্ধ থাকে, অন্যদিকে যেন কান না দেয়। সায়না কালকে হঠাৎ করেই চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল খেজুরের রস দিয়ে। সায়দা বেগমকে ফোনে জানিয়েছিল। তিনি বলেছেন, তোকে কাল নিয়ে আসবো আমি গিয়ে। গরম গরম পিঠা খাবি ইচ্ছে মতো। শাওনকে খেজুরের রস আনতে বলি। সায়না এতদিনে যা খেতে ইচ্ছে হয়েছে সে সব খেতে পেরেছে। নতালি ভুনা খেতে ইচ্ছে করেছিল, আনিস পাঠিয়েছে গত সপ্তাহে। যদিও এটা নিয়ে রওশনারা তাকে বকেছেন, কিন্তু সায়না ওনাকে আশ্বস্ত করেছেন তাজা সেদিকে এইসব নিয়ে কিছু বলবে না। ওই বাড়িতে থাকলে ভাইয়ারা এমনিতেও তার পছন্দের খাবার দাবার আনতো। এখানে যেতে দিচ্ছে না বলে ওই বাড়িতেই পাঠাচ্ছে। সায়না সকলের নাস্তা করার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল। তিতলি অন্যদিন তার ঘরে এসে ডেকে নিয়ে যায়, আজ তার সারা শব্দ নেই। তিতলির কথা ভাবতে ভাবতে সে তৌচিবে ঘরের সামনে গিয়ে থামলো। সেখানে তিতলি কাঁদছে, আবার এলোমেলো বকে যাচ্ছে। তৌচিবের হাসির শব্দ ভেসে আসছে। পেট চেপে মানুষ যেভাবে হাসে তৌচিব সেভাবেই হাসছে। সায়না দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গো গো শব্দ করলো কোনো একটি মেয়ালি কণ্ঠস্বর। সে ঘরে পা রাখতে তার ঠোঁট হাঁ হয়ে গেল। তিতলির মুখ হাত পা বেঁধে মেঝেতে ফেলা রাখা হয়েছে। তৌচিবের হাতে মোটা একটা বেত। তিতলির সামনে চেয়ারে ঝুঁকে বসে তিতলিকে ভয় দেখাচ্ছে আর বকছে, কাঁদলে ছেড়ে দেব, নইলে ছাড়া পাবি না। একটু করে কেঁদে দে। তিতলি কাঁদল না, বরং তাকে চোখের পুতলি ঘুরিয়ে দেখালো সে কিছুতে কাঁদবে না। এবার দুজন একসাথে সায়নাকে দেখালো। সায়না অবাক হয়ে বলল, এইসব কি ভাইয়া? তৌসিফ হেসে বলল, সত্যিটা বলবো? সায়না কি বলবে খুঁজে পাচ্ছিল না। সকাল সকাল এরা কি শুরু করে দিয়েছে? তৌসিফ বলল, এই চোরে নিয়ে কাল আমার পকেট থেকে 20 টাকা কট করেছে। সবার সকাল সকাল আবারও এসে আমার শার্টের পকেটেই টাকা হাতাচ্ছিল, হাতে নাতে ধরে ফেললাম। তিতলি আবারও ঠোঁট উল্টে তাকে বিদ্রুপ করছে। তার হাত বেঁধে রেখেছে তাতে কি? চোর তো আছে। সায়না তৌসিফের কথা শুনে হেসে ফেলল। তিতলির দিকে তাকে বলো, হায় আল্লাহ, ননদিনীর চোর এ কথা শুনতে হচ্ছে। তিতলি কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। সায়নার মনে হলো এক পক্ষের কথা শুনে তিতলিকে বিচার করাটা ঠিক হবে না।
সে তৌসিফকে বলল, বড় আম্মু ডাকছে ওকে, আমি খুলে দেই। তৌসিফ বলল, না, ওর শাস্তি হলো 10টা পর্যন্ত এভাবে বসে থাকবে, তার আগে ছাড়া পেতে হলে ওকে কাঁদতে হবে। তিতলি চোখ গরম করে তাকাচ্ছে, তার মানে সে কাঁদবে না, কিছুতেই না। কাঁদতে কাঁদতে কাঁদার জন্য বললেও সে কাঁদবে না। নো নেভার। সায়না বলো, ও নাস্তা খায়নি এখনো, আপনি খেয়েছেন? তৌসিফ বলল, হ্যাঁ, ওকে দেখিয়ে দেখিয়ে খেয়েছি।